একজন সাধারণ ব্যাংকের সিকিউরিটি গার্ড কারো সাথেই খুব একটা কথা বলে না, একেবারেই সাদামাটা একটা জীবন। কিন্তু হুট করে একদিন কয়েকজন মাস্ক পরা লোক তার বাড়ির ভেতরে চলে আসে। কিন্তু কারাই মাস্ক পরা লোক? অন্যদিকে এই শহরের সবচাইতে ভয়ানক মাফিয়া, সেও তাকেই হত্যা করতে চায়, কিন্তু সম্পর্কে তার আত্মীয়। তাহলে কে এই লোক, আর কেনই বা সবাই তাকেই হত্যা করতে চায়? এই পুরো ঘটনাটাকে নিয়ে আজকের এই মুভিটি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমরা থমাস নামের একজনকে দেখি, যে হচ্ছে একজন ব্যাংকের সিকিউরিটি গার্ড। তবে থমাস এক সময় সামরিক অফিসার ছিল। একটি দুর্ঘটনা তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দেয়। সে তার চাকরিটাকেই ছেড়ে দেয়, এমনকি তার নামটাকেও পরিবর্তন করে ফেলে। তার অরিজিনাল নাম হচ্ছে মার্ক, তবে সে এখন থমাস নামে পরিচিত। সে তার নতুন এই জীবনটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি। পাশাপাশি থমাস অনেক ডিসিপ্লিন একজন মানুষ। আমরা এখানে থমাসের মেয়েকেও দেখি, যার নাম হচ্ছে কার্লি। থমাসের প্রতিদিনের কাজ হচ্ছে সকাল সকাল তার মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া এবং তার ওয়ার্ক প্লেসে যাওয়া। তবে এখানেও থমাসের খুব একটা কাজ নেই, সারাদিন খবরের কাগজ পড়া এবং মাঝে মধ্যে সিসিটিভি ফুটেজগুলোকে দেখা, ব্যাস এতটুকুই। থমাস তার কাজ শেষ করে কার্লিকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। তার সারাদিনে এতটুকুই ব্যস্ততা, এছাড়া তার জীবনে খুব একটা ব্যস্ততা নেই। এরকমই একদিন রাতে থমাস যখন তার মেয়েকে খাবার খাইয়ে ঘুমোতে যাওয়ার জন্য বলে, থমাস তখন বাইরে অদ্ভুত কিছু একটা দেখে। থমাস যখন সেটাকে ভালোভাবে দেখার জন্য যায়, তখন আমরা একটি গাড়িকে দেখি যেটা তার বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং কিছু লোক তাড়াহুড়ো করে তার বাড়ির মধ্যে আসতে থাকে। থমাস দৌড়ে দরজার কাছে যায়। ঠিক তখনই আমরা তিনজন অদ্ভুত মাস্ক পরা লোককে দেখি, যারা থমাসের উপরে অতর্কিত হামলা চালায়। থমাস কিছু বুঝে ওঠার আগেই তারা তার উপরে এলোপাথারি আঘাত করতে থাকে। থমাসও নিজেকে বাঁচানোর জন্য অনেকভাবেই চেষ্টা করতে থাকে, কিন্তু একসময় থমাস নিজেকে আর কোনোভাবেই রক্ষা করতে পারে না। তাদের মধ্যে একজন সোজা থমাসের মাথার মধ্যে বাড়ি দেয়। থমাস মাটিতে লুটিয়ে পড়ে। তারা ঠিক তার উপরে ততক্ষণ পর্যন্ত আঘাত করছিল যতক্ষণ না পর্যন্ত থমাস এতটুকু নড়াচড়া করছে। একসময় থমাস পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে থমাসের আবারও জ্ঞান ফিরে আসে। সে তাদের তিনজনকে তার সামনেই দাঁড়ানো অবস্থায় দেখে। থমাস তাদেরকে বলে, দেখো, তোমরা যদি মনে করো আমার এই বাড়িতে অনেক টাকা পয়সা বা অনেক দামি কিছু আছে, তাহলে তোমরা নিতান্তই বোকামি করছো। আমার কাছে একদমই টাকা পয়সা নেই। ওই মাস্ক পরা লোকদের মধ্যে একজন প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তার মাস্কটাকে খুলে ফেলে এবং থমাসকে এটা জিজ্ঞাসা করে, আমি বেশি কথা একদমই পছন্দ করি না, আমাদেরকে জাস্ট এতটুকুই বলো কোকেনগুলো এখন কোথায়। থমাস তাদেরকে বলে, তোমরা কোন কোকেনের কথা বলছো? আমার কাছে তো কোনো কোকেন ফোকেনই নেই। তখন আমরা ওই মাস্ক পরা লোকদের একজনকে দেখি, যে থমাসের মেয়েকে বাইরে নিয়ে আসে এবং তাকে বলে, দেখো, তুমি যদি এখন আমাদেরকে ওই কোকেনের বিষয় না বলো, আমরা ওকে এখানেই মেরে ফেলবো। তাহলে তুমি কোনটা দেখতে চাও? তুমি কি আমাদেরকে ওই কোকেনের বিষয়ে বলবে, নাকি তোমার মেয়ের মৃত্যুটাকে দেখবে? থমাস তাদেরকে বলে, তোমরা যাকে খুঁজছো আমি মোটেও সেই লোক না। তোমরা যদি আমার কথা বিশ্বাসই না করো, তাহলে আমার ইলেকট্রিক বিলটাকে দেখো। তাদের মধ্যে একজন যখন থমাসের ইলেকট্রিক বিলটাকে দেখে, তখন তারা এটা বুঝতে পারে আসলেই তারা যাকে খুঁজছে থমাস ওই ব্যক্তি না, তারা এখন ভুল ঠিকানায় আছে। কিন্তু ওই মাস্ক পরা লোকদের মধ্যে যে তার মাস্কটাকে খুলে ফেলেছে, সে প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ একে তো তারা এখন ভুল ঠিকানায়, অপরদিকে সে তার মাস্কটাকে খুলে ফেলেছে। তাই তারা এখন যখনই এখান থেকে যাবে, থমাস সোজা পুলিশের কাছে ইনফর্ম করবে। হয়তোবা সে তার স্কেচও আঁকিয়ে দিতে পারে। এই জন্য সে কোনোভাবেই থমাসকে জীবিত ছাড়তে চায় না। সে সব দিক থেকে প্রস্তুত থমাসকে মারার জন্য, কিন্তু থমাসও এটা ভালোভাবেই বুঝতে পারে এখানে কি হতে যাচ্ছে। এই জন্য সে কোনো রকমই নিজেকে শান্ত করে এবং সুযোগ বুঝেই ওই মাস্ক পরা লোকদের মধ্যে একজনের বন্দুকটাকে হাতিয়ে নেয় এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে থমাস পুলিশদের কাছে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যতক্ষণে সেই পুরো ঘটনাটা পুলিশদেরকে জানায়, ততক্ষণে সে আবারও অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে থমাসের যখন আবারও জ্ঞান ফিরে আসে, সে নিজেকে হসপিটালের মধ্যে দেখে, তবে হাত করা লাগানো অবস্থায়। থমাস বুঝতেই পারছিল না
কেন তার সাথে এরকমটা করা হচ্ছে। তখনই আমরা গোয়েন নামের একজন সিনিয়র ডিটেকটিভকে দেখি, যে সোজা থমাসের কাছে যায় এবং তাকে বলে, তুমি 3 জনকে হত্যা করেছো, এই জন্য তুমি এখন আমাদের হাতে বন্দি। থমাস এগুলো শুনে প্রচন্ড পরিমাণে চমকে যায়। সে তখন ডিটেকটিভকে বলে, কেমন ধরনের মার্ডার? কারণ যদি আমি ওদেরকে না মারতাম ওরা আমাদের দুজনকেই মেরে ফেলতো। কিন্তু ওই ডিটেকটিভ তাকে বলে, তোমার কথা এখন কেউ বিশ্বাস করবে না, এখন আমরা তোমার আসল পরিচয় সম্পর্কে জানি, এই জন্য গভর্নমেন্টও চায় তোমার উপরে প্রপার ইনভেস্টিগেশন করা হোক। থমাস তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে টিভিতে দেখে যেখানকার প্রত্যেকটি টিভি চ্যানেলই তার বিষয়ে নিউজ রিপোর্ট করছে, যেখানকার হেডলাইনই ছিল কেই মার্টিন পার্কার। থমাস এটা ভালোভাবে বুঝতে পারে তার সামনে কত বড় একটা বিপদ। সে যখন তার চারপাশটাকে ভালোভাবে লক্ষ্য করে তখন সে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে দেখে যারা তাকে চারদিক থেকে পাহারা দিচ্ছে। তখনই আমরা একজন নার্সকে দেখি যে থমাসের রুমের মধ্যে যায় এবং থমাসকে বলে, তোমার সাথে তোমার উকিল কথা বলতে চায়। সে যখন ওই কলটাকে রিসিভ করে তখন সে এটা জানতে পারে এ আর অন্য কেউ নয় বরং তারই বন্ধু এবং সহকর্মী ফেডারেল অফিসার রে। রে তখন থমাসকে বলে, দেখো তোমাকে এখন তোমার আসল পরিচয়টাকে সবাইকে জানাতে হবে, নয়তো তুমি এই ঝামেলা থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। আমাকে শুধুমাত্র 2 ঘন্টা সময় দাও, আমি যত দ্রুত সম্ভব লন্ডন শহরে আসছি এবং তোমাকে যত দ্রুত সম্ভব এই পুরো ঘটনা থেকে বাইরে বের করে আনবো। থমাসের যখন কথা শেষ হয় সে ইচ্ছে করেই তার কলমটাকে নিচের দিকে ফেলে দেয়। ওই নার্স যখন কলমটাকে ওঠানোর জন্য নিচের দিকে ঝুঁকে তখন আমরা থমাসকে দেখি যে একটি ক্লিপের মতো তার হাতের মধ্যে রেখে দেয়। যখনই নার্স বাইরের দিকে আসে থমাস ওই পিনের মাধ্যমে তার হাত করাটাকে খুলে ফেলে এবং কোনো রকমে প্রথম পুলিশ অফিসারকে নিমিষে অজ্ঞান করে দেয়। তখনই আমরা সেখানে আরো 2 জন পুলিশ অফিসারকে দেখি, কিন্তু থমাস তাদেরকেও নিমিষে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে আমরা কপার নামের একজন ভয়ানক মাফিয়াকে দেখি যার সাথে 2 জন ডিলার দেখা করার জন্য আসে এবং তাকে জানায়, আমরা তোমার থেকে যেই অস্ত্রগুলোকে কিনেছিলাম সেগুলো একদমই ঠিকভাবে কাজ করছে না। কপার তাদেরকে বলে, আমাকে ওগুলোর একটা দাও। কপার তখন ওই বন্দুকটা দিয়েই তাদের 2 জনকেই সেখানে মেরে ফেলে এবং তাদেরকে বলে, আমার অস্ত্রে কোনো রকম কমতি নেই, কমতি শুধুমাত্র যে এটাকে চালাবে। তখনই আমরা সেখানে তার সেক্রেটারিকে দেখি। কপারের সেক্রেটারি তাকে থমাসের নিউজটাকে দেখায় এবং তাকে জানায় মার্ক এখন লন্ডনে অবস্থান করছে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি যে কপার সম্পর্কে থমাসের শ্বশুর। তবে কপার থমাসকে একদমই সহ্য করতে পারে না, কারণ কপার মনে করে তার মেয়ের মৃত্যুর জন্য থমাসই একমাত্র দায়ী। অপরদিকে সে কার্লিকে অনেক বেশি ভালোবাসে, সে তার এই সবকিছু কার্লিকে দিয়ে যেতে চায়। আর যেহেতু থমাস এগুলোর মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এই জন্য সে থমাসকে কোনোভাবেই জীবিত দেখতে চায় না। কিছুক্ষণের মধ্যে আমরা কপারকে এই শহরের সবচাইতে ভয়ানক কন্টাক্ট কিলারের সাথে যোগাযোগ করতে দেখি। সে তাকে জানায় থমাস এখন লন্ডনে অবস্থান করছে, তাই তুমি এখন যেভাবেই হোক না কেন ওকে ওখানেই শেষ করে ফেলবে এবং যত দ্রুত সম্ভব কার্লিকে আমার কাছে নিয়ে আসবে, ওর গায়ে যেন এতটুকু আঁচড় না আসে। আর এই কিলারের নাম হচ্ছে বিশপ। কপার তাকে এতগুলো টাকার অফার দেয় যেটা বিশপ কোনোদিনও কল্পনাও করতে পারেনি। পরবর্তীতে আমরা বিশপকে দেখি যে খুব সহজেই থমাসের লোকেশনটাকে ট্র্যাক করে ফেলে। আর অন্যদিকে আমরা কার্লিকে দেখি যে এখন পুলিশের তত্ত্বাবধানে, যেখানে ডিটেকটিভরা তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছিল। তখন আমরা ওই ডিটেকটিভকে দেখি যে তার সহকর্মীকে জানায়, আমাদেরকে এখন যেভাবেই হোক না কেন কার্লিকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে, কারণ থমাস এখন আমাদের কন্ট্রোলে নেই, ও এখানে যে কোনো সময় চলে আসবে। আর তখনই আমরা থমাসকে দেখি যে ওই বিল্ডিংটার মধ্যে আসে এবং সেখানকার লোকদেরকে মেরে তাকে এটা জিজ্ঞাসা করে কার্লি এখন কোথায়। সে তাকে তার লোকেশনটাকে দিয়ে দেয়। থমাস যখনই উপরের দিকে যায় সে সেখানে বিশপকে দেখে যে সেখানকার কম্পিউটারের মধ্যে থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করছিল। বিশপ যখনই থমাসকে দেখে সে দৌড়ে তার দিকে যায়
থমাস কোনো রকমে সেখান থেকে পালায়, কিন্তু এরপরও বিশপ তাকে অনেকভাবে খোঁজার চেষ্টা করে। সে সেখানকার প্রত্যেকটা রুমকে ভালোভাবে খুঁজতে থাকে। আর অন্যদিকে আমরা থমাসকে দেখি যে বিশপকে ফাঁকি দিয়ে আবারও ওই কম্পিউটারের কাছে যায় এবং কোনো রকমে কার্লির বিষয়ে সকল ইনফরমেশন একটি নোটপ্যাডের ভেতরে লেখে এবং ওই কম্পিউটার ফাইলটাকে পুরোপুরি ডিলিট করে দেয়। থমাস তখন কোনো রকমে বাইরের দিকে চলে যায় এবং একটি ট্যাক্সির ভেতরে ওঠে। তখনই আমরা বিশপকেও সেখানে দেখি। এভাবেই সে তাকে আবারও ফলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিশপ ওই ড্রাইভারের সাথে যোগাযোগ করে। সে ওই ড্রাইভারকে জানায়, আমি একজন পুলিশ সদস্য এবং তোমার গাড়িতে যে রয়েছে সে অনেক ভয়ানক একজন আসামি, তাই জলদি গাড়িটাকে থামাও। আর তুমি যদি চাও তোমার উপরে কোনো রকম সরকারি নিষেধাজ্ঞা না আসুক, তাহলে আমি যেমনটা বলবো তুমি ঠিক সেরকমটাই করবে। তুমি গাড়িটাকে পেট্রোল পাম্পের দিকে নিয়ে যাও। যেহেতু সে কোনো রকম ঝামেলার মধ্যে যেতে চায় না, এই জন্য সে পেট্রোল পাম্পের দিকে চলে যায়। কিন্তু থমাস এটা ভালোভাবেই বুঝতে পারে এখন এখানে কি হতে যাচ্ছে, এই জন্য সে আগে থেকেই সাবধান হয়ে যায়। অন্যদিকে আমরা কিছুক্ষণের মধ্যেই বিশপকেও সেখানে দেখি, কিন্তু সে যখন ওই ট্যাক্সিটার মধ্যে যায় সে সেখানে কাউকেই দেখতে পায় না। এই জন্য সে সোজা কন্ট্রোল রুমের ভেতরে যায় এবং তাদেরকে জানায়, আমি হচ্ছি পুলিশের একজন সদস্য, তাই আমাকে এখানকার সিসিটিভি ফুটেজগুলোকে দেখাও। বিশপ যখন ওই সিসিটিভি ফুটেজগুলোকে চেক করে তখন সে এটা জানতে পারে থমাস এখান থেকে ট্রাকে করে পালিয়েছে। অন্যদিকে আমরা থমাসকে দেখি যে এটা বুঝতে পারে বিশপ এখনো তাকে ফলো করছে। এই জন্য সে ট্রাক থেকে নেমে যায় এবং কোনো রকমে একটি কেবল কারের মধ্যে ওঠে। বিশপ যখন ওই কেবল কারটাকে দেখে সে সেখানে দুজন ভয়ানক গুন্ডাদেরকেও দেখে যারা টাকার বিনিময়ে যা খুশি করতে পারে। সে তখন তাদেরকে $10,000 দেখায় এবং তাদেরকে বলে, তোমরা যদি ওকে অজ্ঞান করে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমরা এই $10,000 পাবে। যেহেতু তারা টাকার বিনিময়ে যা খুশি করতে পারে এই জন্য তারাও রাজি হয়ে যায় এবং থমাসের উপর আক্রমণ করে। কিন্তু এখানে আমরা থমাসকে দেখি যে নিজেকে রক্ষা করার জন্য সব দিক থেকে চেষ্টা করছিল। আর এভাবেই সেখানে ভয়াবহ একটি ফাইট শুরু হয়। এখানে আমরা একজন বিজনেসম্যানকে দেখি যে প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। তবে থমাস এটা ভালোভাবেই বুঝতে পেরেছে যদি আমি এদেরকে অজ্ঞান করতে না পারি তাহলে এরা আমাকে অজ্ঞান করে ফেলবে। এই জন্য থমাস তাদেরকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। এরপর থমাস ওই বিজনেসম্যানের কাছে যায় এবং তার ফোনের মাধ্যমে রেকে কল করে। থমাস তাকে জানায়, আমি এখন কেবল কারের মধ্যে আছি, তাই তুমি যত দ্রুত সম্ভব পরের স্টেশনে চলে আসো। রে তাকে বলে, আমি শীঘ্রই সেখানে আসছি। অন্যদিকে আমরা বিশপকে দেখি যে ও এটা ভালো করেই জানে এখানকার কেবল কারগুলো কোথায় কোথায় গিয়ে দাঁড়ায়, এই জন্য সেও সেদিকে চলে যায়, কিন্তু এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে। কিছুক্ষণের মধ্যেই থমাস স্টেশনে চলে আসে, কিন্তু সে যখনই কেবল কার থেকে নামে তখনই আমরা সেখানে বিশপকে দেখি যে তাকে কোনো রকম সুযোগ দেয় না। সে তার উপরে লাগাতার ফায়ার করতে থাকে। কিন্তু তখনই আমরা সেখানে রেকেও দেখি। থমাস তখন কোনো রকমে রের গাড়ির মধ্যে যায়। তারা তখন ওই গাড়িটাকে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালায়। তখনই আমরা থমাসকে দেখি যার পেটের মধ্যে গুলি লেগেছে। এই জন্য রে তাকে তার অ্যাপার্টমেন্টের মধ্যে নিয়ে যায় এবং কোনো রকমে গুলিটাকে বের করে আনে। তখনই তার কাছে তার ডিপার্টমেন্ট থেকে কল আসে, যারা তাদেরকে জানায় বিশপ কোনো সাধারণ লোক না, একসময়ও মিলিটারি অফিসার ছিল। পরবর্তীতে সে একজন ভয়ানক কিলারে রূপান্তরিত হয়। ও তোমাদের ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর। ও ততক্ষণ পর্যন্ত তোমাদের পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না ও তোমাদেরকে মেরে ফেলছে। এই জন্য সবসময় সাবধানে থাকবে। রে তখনই সবকিছু থমাসকে এসে জানায়। থমাস তাকে বলে, তোমরা কেন আমাকে সাহায্য করছো? তখন রে তাকে বলে, আমাদের এই শহরের সবচাইতে ভয়ানক মাফিয়া হচ্ছে কপার, আর কপার এখন তোমাকে মেরে ফেলতে চায়। কিন্তু তুমি যদি কোনোভাবে কপার পর্যন্তই পৌঁছাতে পারো তাহলে তোমাকে ফলো করে আমরা ওকে ধরে ফেলতে পারবো। আর অন্যদিকে আমরা বিশপকে দেখি যে ওই গাড়ির নাম্বারটার মাধ্যমে রের লোকেশনটাকে ট্র্যাক করে ফেলে। আর এদিকে আমরা রে এবং থমাসকে দেখি তারা যখন নিচে নামার জন্য লিফটের কাছে যায় তখন ওই লিফটের মধ্য থেকে বিশপ বেরিয়ে আসে। বিশপ তাদেরকে কোনো রকম সুযোগ দেয় না, সে তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে। তারা তখন নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো রকমের কাভারের মধ্যে যায় এবং ফাইট ব্যাক করার চেষ্টা করে।
কিন্তু এখানে আমরা বেশবকে দেখি যে এখানে অত্যাধুনিক ওয়েপেনগুলোকে ইউজ করছিল। এই জন্য থমাস এবং রে তাকে কোনোভাবেই হারাতে পারে না। আর এই গোলাগুলির মধ্যে রে অনেকটাই আহত হয়ে যায়। থমাস যখন এটা দেখে সে রেকে নিয়ে কোনো রকমে বাইরের দিকে যায় এবং তাদের গাড়িটাকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই থমাস এটা বুঝতে পারে রে আর এখন বেঁচে নেই। থমাস এগুলো দেখে অনেক বেশি রেগে যায়। এই জন্য সে তার গাড়িটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই বেশব সেখানে আসে। বেশব যখন ওই গাড়িটার কাছে যায় সে সেখানে রেকে ছাড়া কাউকেই দেখতে পায় না। এই জন্য সে আবারও তার গাড়ির মধ্যে চলে আসে। কিন্তু সে যখনই গাড়ির মধ্যে যায় তখনই আমরা থমাসকে সেখানে দেখি। থমাস বেশবের উপর গান পয়েন্ট করে এবং তাকে বলে, আমি যতক্ষণ না বলবো গাড়িটাকে চালিয়ে যাও। এভাবে সে তাকে একটি ডকের মধ্যে নিয়ে আসে। থমাস তখন তার হাতটাকে বেঁধে দেয় এবং তাকে বলে, তুমি এখন কপারকে কল করবে এবং তাকে বলবে তুমি আমাকে মেরে ফেলেছো এবং কার্লিও এখন তোমার কাছে। থমাস যখন এগুলো তাকে বলছিল ততক্ষণে বেশব তার হাতটাকে খুলে ফেলে। বেশব তখন থমাসের উপরে অতর্কিত হামলা চালায়। আর এভাবেই তাদের মধ্যে আবারও একটি ফাইট শুরু হয়। যেহেতু তারা দুজনেই অনেক দক্ষ মিলিটারি অফিসার এই জন্য তারা কেউ কারো থেকে কম না। এক সময় থমাস বেশবকে পানির মধ্যে ফেলে দেয়। আর অন্যদিকে আমরা কপারকে দেখি যে তার পুরো টিম নিয়ে ওই জায়গায় চলে আসে যেখানে এখন কার্লি অবস্থান করছে। তারা সেখানকার সকল গার্ডদেরকে মেরে সোজা কার্লির সাথে দেখা করে। কপার তাকে জানায়, আমি তোমার নানা। ঠিক তখনই আমরা থমাসকেও সেখানে দেখি। কিছুক্ষণের মধ্যেই থমাস এটা বুঝতে পারে এখন এই পুরো এরিয়াটা কপারের দখলে। এই জন্য সে সব দিক থেকে প্রস্তুতি নেয় এবং এক এক করে কপারের লোকদের উপরে অতর্কিত হামলা করে, যার ফলে তার বেশ কয়েকজন সদস্য মারা যায়। একসময় থমাস যখন ভেতরে যাবার চেষ্টা করে তখনই বেশব তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু এবার বেশব অনেক বেশি রেগেছিল। এই জন্য সে তাকে কোনো রকম সুযোগ দেয় না। সে থমাসকে একেবারে আহত করে ফেলে। বেশব তখন একটি কুড়াল নিয়ে থমাসকে মারার জন্য যায়, কিন্তু থমাস তাকে এবার তার সবচাইতে ভয়ানক রূপটাকে দেখায়। থমাস তাকে সজোরে লাথি মারে আর এই লাথিটার ফলে বেশব সোজা ওই কুড়ালটার উপরে গিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বেশবের স্টোরি এখানে এন্ড হয়। এরপর থমাস যখন একটি রুমের ভেতরে যায় সে সেখানে কপার এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখে যেখানে কার্লিও তাদের সাথে ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন থমাসের উপর গান পয়েন্ট করে। কপার তাকে জানায়, বন্দুকটাকে ফেলে দাও কারণ কার্লি এখন আমাদের হাতে। যেহেতু থমাসের হাতে আর কোনো অপশন ছিল না এই জন্য সে তার বন্দুকটাকে ফেলে দেয়। কিন্তু থমাস এটা ভালোভাবেই বুঝতে পারে সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না। এই জন্য সে তার শেষ চেষ্টাটাকে চালায়। থমাস তার চাকুটাকে ছুঁড়ে মারে এবং অন্য পাশে সরে যায়। এরপর সে সোজা অ্যাসিস্ট্যান্টকে গুলি করে। অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা কপারকে দেখি ওই চাকুটা গিয়ে সোজা তার বুকের মধ্যে এসে লাগে, যার ফলে কপার কিছুক্ষণের মধ্যেই সেখানেই মারা যায়। কার্লি তখন দৌড়ে থমাসের কাছে চলে আসে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।